জাতিসংঘের সাধারণ পরিষদের নির্বাচনে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস ওআইসির রাষ্ট্রগুলোর। সৌদিতে পররাষ্ট্রমন্ত্রীর সাথে 5 দেশের প্রতিনিধির আলাদা বৈঠক। জোর সমর্থন পেয়েছে এবং তারা বলেছেন যে তারা শুধু আমাদের সমর্থনই করবেন না, আমাদের প্রার্থিতার পক্ষে তারা সারা বিশ্বে প্রচারণা চালাবেন। কোনো দেশের প্রতি বিএনপি সরকারের দুর্বলতা নেই জানালেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ঢাকা দিল্লি সম্পর্কে গুরুত্ব পাবে জনস্বার্থ। কোনো বিশেষ দেশের প্রতি আমরা ঝুঁকছি না, মানুষের স্বার্থ রক্ষা করে আমরা সকল দেশের সাথে আমরা ওই সম টার্মস অ্যান্ড কন্ডিশনসে আমরা কথা বলবো। এলডিসি উত্তরণ পেছানো গেলেও বিশ্ব বাজারে কঠিন প্রতিযোগিতার মুখে পড়বে বাংলাদেশ। মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ে কূটনৈতিক তৎপরতার পরামর্শ। জাতিসংঘের সেই কমিটি যদি মনে করে না আমাদের যে যুক্তিগুলো আছে এই যুক্তিগুলো খুব একটা সবল নয়, তখন কিন্তু তারা বলতে পারে যে না, এটা গ্রহণযোগ্য নয়, তোমাদেরকে উত্তরণ করতে হবে। 100 বছর পর আবারও বড় ভূমিকম্পের সংখ্যা চলতি মাসে 10 দফায় ঝাঁকুনিকে পূর্বাভাস হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এখনই প্রস্তুতি নেওয়ার তাগিদ। বারবার যদি এরকম বের হওয়ার চেষ্টা করে তখন সেখানে মনে হয় যে একটা বড় ধরনের ভূমিকম্প হতে পারে। মাদারীপুরে এলজিইডির সড়ক নির্মাণে ভয়াবহ অনিয়ম। গাইডওয়ালের নিচে কংক্রিটের পরিবর্তে কলা গাছ। জড়িতদের শাস্তির দাবি স্থানীয়দের। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে চলছে তুমুল লড়াই। প্রায় 300 যোদ্ধা হত্যার দাবি ইসলামাবাদের। 55 পাক সেনা নিহত হয়েছে বলছে তালেবান। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জাতিসংঘের সাধারণ পরিষদ নির্বাচনে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস দিয়েছে ওআইসিভুক্ত বিভিন্ন দেশ। সৌদি আরব সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সফরকালে ওআইসি বৈঠকের পাশাপাশি মোট 5টি দেশের প্রতিনিধিদের সাথে আলাদাভাবে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। এসব বৈঠকে পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আগামী জুন মাসে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতি পদে লড়বে বাংলাদেশ। প্রতিদ্বন্দ্বিতা হবে সাইপ্রাসের সাথে। এরই মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতা ঘিরে শুরু হয়েছে জোর কূটনৈতিক তৎপরতা। সৌদি আরব সফর শেষে ঢাকায় ফিরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানালেন ওআইসিভুক্ত দেশগুলো সমর্থন দেবে বাংলাদেশকে। আমাদের প্রধান একটা উপজীব্য বিষয় ছিল যে এই অল্প সময়ে আমরা কতটুকু পথ অতিক্রম করতে পারবো নিশ্চিত জয়ের জন্য, এবং সেটা বোঝবার জন্য আমরা আমাদের ওআইসি বন্দী দেশগুলোর সঙ্গে কথা বলেছি। আমরা তাদের কাছ থেকে অকুণ্ঠ সমর্থন পেয়েছি, জোর সমর্থন পেয়েছি, এবং তারা বলেছেন যে তারা শুধু আমাদের সমর্থনই করবেন না, আমাদের প্রার্থিতার পক্ষে তারা সারা বিশ্বে প্রচারণা চালাবেন। সৌদি আরবে ওআইসির বৈঠকে অংশ নেন ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশ আশা করছে মুসলিম বিশ্বের এই ঐক্যবদ্ধ সমর্থন আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে। ফিলিস্তিন ইস্যুতেও বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী। জানান ওআইসি বৈঠকে ইসরায়েলের সাম্প্রতিক ভূমি সংক্রান্ত আইনের কড়া সমালোচনাও করেছে বাংলাদেশ। প্যালেস্টিনিয়ানদের যে ইনএলিয়েনেবল রাইটস টু স্টেটহুড, সেটার ব্যাপারে আমাদের যে চিরকালের শুরু থেকে বাংলাদেশের জন্মলগ্ন থেকে যে আমাদের অবস্থান, সেই দৃঢ় অবস্থান থাকবে। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এটা একটু দুঃখজনক ব্যাপার। আমরা প্রকাশ্যে এই বিষয়ে কিছু বলছি না। আমরা আমাদের মতন করে বন্ধুদের বোঝানোর চেষ্টা করছি যে এই ধরনের যুদ্ধ কারো জন্য মঙ্গলকর নয়। সরকার গঠনের পর শীর্ষ কোনো মন্ত্রীর এটিই ছিল প্রথম বিদেশ সফর। পররাষ্ট্রমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সফল এবং ভালো হয়েছে। থ্যাংক ইউ।
তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। জনগণের স্বার্থের বিরুদ্ধে ঢাকা দিল্লি সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেবে না সরকার। এই অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ভারতকে এড়িয়ে যাবার সুযোগ নেই, তবে পারস্পরিক আস্থা ও স্বার্থ নিশ্চিত করেই এগোবে দ্বিপাক্ষিক সম্পর্ক। এককভাবে কোনো দেশের প্রতি বিএনপি সরকারের নির্ভরতা বা দুর্বলতা নেই দাবি করে শামা ওবায়েদ জানান, সংসদে আলোচনা ছাড়া বিদেশিদের সাথে চুক্তি হবে না। আইনশৃঙ্খলা স্বাভাবিক করে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরানো বড় চ্যালেঞ্জ বলে মনে করেন প্রতিমন্ত্রী। তার সঙ্গে কথা বলেছেন মাহফুজ মিশু। পালন করিব। প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় বড় চমক পররাষ্ট্রমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে সবাইকে অবাক করে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন ডক্টর খলিলুর রহমান। তার ডেপুটি বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদপুর থেকে নির্বাচিত এমপি শামা ওবায়েদ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো নারী প্রতিমন্ত্রী পেল পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী নিয়োগের পর অনেকেরই প্রশ্ন, বিশেষ কোনো দেশের প্রতি কি ঝুঁকে পড়ল নতুন সরকার? কোনো বিশেষ দেশের প্রতি আমরা ঝুঁকছি না। মানুষের স্বার্থ রক্ষা করে আমরা সকল দেশের সাথে আমরা ওই সম টার্মস অ্যান্ড কন্ডিশনসে আমরা কথা বলবো। সবার আগে বাংলাদেশ, ওই কনসেপ্টটা মাথায় রেখে আমরা আমাদের অর্থনীতি, সমাজনীতি সব কিছু আমরা ডিসাইড করব। ভোটের মাত্র দুদিন আগে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি, তার আগে জাপান ও চীনের সাথেও বাণিজ্য চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার। এসব চুক্তির ভবিষ্যৎ কি, কিংবা কিভাবে চূড়ান্ত হবে বিদেশিদের সাথে চুক্তি? প্রশ্ন প্রতিমন্ত্রীর কাছে। We want to make Parliament functional. We want to make Parliament the hub of all decision making process. এই পার্লামেন্টে সবকিছু আলোচনা হবে, সেটাই ন্যাচারাল। নানা ইস্যুতে চরম টানাপোড়েনে থাকা ঢাকা দিল্লি সম্পর্কের গতিপথ নিয়েও কথা বলেন শামা ওবায়েদ। আমার দেশের একটি মানুষেরও স্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো কাজ বিএনপি সরকার করবে না, কোনো দেশের সাথে সেই টার্মসে যাবে না। ইউ ক্যানট অ্যাভয়েড অর ইগনোর ইউর নেইবার ইভেন ইফ ইউ ওয়ান্ট টু। ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে সমতার ভিত্তিতে, আমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে, এবং সেটা আমরা ভেরি ক্লিয়ারলি উই হ্যাভ রিইটারেটেড দিস পয়েন্ট। আসে বিদেশি বিনিয়োগকারীদের উদ্বেগের বিষয়টি। সেজন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার উপর জোর দেন প্রতিমন্ত্রী। এই সরকারের প্রধান কাজই হচ্ছে যে ইনভেস্টরদেরকে আস্থায় নিয়ে আসা। তারা ইনভেস্ট করবে, সেই এনভায়রনমেন্টটা বাংলাদেশে থাকতে হবে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক থাকতে হবে, এবং ব্যুরোক্রেটিক ঝামেলা, কোনো দুর্নীতি ছাড়া তারা তাদের কাজগুলো এখানে ইমপ্লিমেন্ট করতে পারবে। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান সহজ নয় জানিয়ে শামা ওবায়েদ বলছেন, এ নিয়ে কর্মপরিকল্পনা চূড়ান্ত করবে তার সরকার। We will make our missions all over the world more functional, more proactive and friendlier towards our people. মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। স্বল্পোন্নত দেশ হিসেবে টিকে গেলেও বিশ্ববাজারে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হবে বাংলাদেশ। কেননা মুক্ত বাণিজ্য চুক্তি সয়ে এগিয়ে গেছে প্রতিযোগীরা, যার বড় ধাক্কা আসবে পোশাক খাতে। তাই এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর আবেদন নিয়ে বসে না থেকে ব্যবসায়ীদের নতুন বাণিজ্য লড়াইয়ে প্রস্তুতির পরামর্শ অর্থনীতিবিদদের। বলছেন, প্রণোদনা দেয়া থামাতে হবে নতুন সরকারকেও। জাতিসংঘের হিসেবে স্বল্পোন্নত দেশ বা এলডিসি হবার সুবাদে বাংলাদেশ রপ্তানিতে সুবিধা পাচ্ছে 51 বছর ধরে। তবে 2018 ও 2021 সালের মূল্যায়নে বাংলাদেশকে এলডিসি গ্র্যাজুয়েশন অর্থাৎ উন্নয়নশীল দেশ ঘোষণার সুপারিশ করে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি। কথা ছিল সিদ্ধান্ত কার্যকর হবে 2024 সালে, কিন্তু কোভিডের প্রাদুর্ভাবের কারণে গ্র্যাজুয়েশনের মেয়াদ 2 বছর বাড়ানো হয়। গোড়া থেকেই এলডিসি উত্তরণ পেছানোর পক্ষে শিল্প মালিকরা, তাতে সায় দিয়ে জাতিসংঘে চিঠিও দিয়েছে নতুন সরকার, যেখানে বলা হয় গত 2 বছর রাজনৈতিক পালাবদলের কারণে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া যায়নি, নতুন মার্কিন ট্যারিফের কারণে বিশ্ববাজারও অস্থির। এসব কারণে দীর্ঘস্থায়ী সংকট তৈরি হলে তা সামলাতে প্রস্তুত নয় বাংলাদেশ। জাতিসংঘের সেই কমিটি যদি মনে করে না আমাদের যে যুক্তিগুলো আছে এই যুক্তিগুলো খুব একটা সবল নয়, তখন কিন্তু তারা বলতে পারে যে না, এটা গ্রহণযোগ্য নয়, তোমাদেরকে উত্তরণ করতে হবে, তাই না? কাজে এটা কিন্তু আমরা এককভাবে চাইলে কিন্তু হবে না। তথ্য উপাত্তের ভিত্তিতে যে গ্র্যাজুয়েশনের ক্রাইটেরিয়া মিট করার ক্ষেত্রে যে আমাদের কোনো অসুবিধা হবে না সেইটুকু আমি বুঝতে পারিনি, কিন্তু আমার সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির যে একটা কঠিন সময় পার হচ্ছে সেইটা একটা কেসিং পয়েন্ট হতে পারে।
বিশ্ব বাণিজ্য সংস্থার হিসাবে এলডিসি উত্তরণ হলে বাংলাদেশের রপ্তানি আয় কমবে বছরে $537 কোটি, যার বড় অংশই পোশাক। আবার স্বল্পোন্নত দেশ থেকে গেলেও প্রতিযোগিতা কমার সুযোগ নেই, কেননা বিভিন্ন দেশ কিংবা অঞ্চলের সাথে আলাদা মুক্ত বাণিজ্য চুক্তি সই করে ফেলেছে ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়ার মতো প্রতিযোগীরা। এক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি শুধুই ভুটানের সাথে। যে পদক্ষেপগুলো আমরা নিতে এতদিন নিইনি, সেই পদক্ষেপগুলো আমাদের দ্রুততার সঙ্গে নেওয়া উচিত, শুরু করা উচিত। এখন যদি এটা জাতিসংঘের সেই কমিটি যদি আমাদের সঙ্গে একমত হয়ে যদি এটা পিছিয়ে দেয়, তাহলে পিছিয়ে যাবে। সরকারের এখন যেই আর্থিক সক্ষমতা আছে, সেই আর্থিক সক্ষমতা নগদ প্রণোদনা তাদেরকে কমাতে হবে, কিন্তু এটা রেমিটেন্সের জন্য সত্যি, এটা রপ্তানির জন্য সত্যি। সুতরাং সেই পরিবর্তনগুলোকে মেনে নেওয়ার মানসিকতা এবং সেই অনুযায়ী প্রস্তুতির বিষয়টিও ব্যক্তি খাতের চিন্তা করতে হবে। এর আগে জাতিসংঘে এলডিসি উত্তরণ পেছানোর আবেদন করে সফল হয়েছে মালদ্বীপ, নেপাল, অ্যাঙ্গোলা ও সলোমন দ্বীপপুঞ্জ। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ অঞ্চলে সবশেষ 96 বছর আগে 1930 সালে সর্বোচ্চ 7 মাত্রার ভূমিকম্প হয়েছিল। এর আগের 65 বছর ভূমি তছনছ করা ভূমিকম্প হয়েছিল 6 বার। বিশেষজ্ঞরা বলছেন, নিশ্চিত কিছু বলা না গেলেও প্রায় 100 বছর পার করা ওসব প্লেট যে কোনো সময় তীব্র ঝাঁকুনি সৃষ্টি করতে পারে। এই অবস্থায় বাসাবাড়ি সহ সব অবকাঠামো ভূমিকম্প সহনীয় করে তোলাই হবে প্রধান প্রস্তুতি। আলামিন হক অহনের প্রতিবেদনে বিস্তারিত। গেল বছরের 21 নভেম্বর দেশের অভ্যন্তরে বড় ভূকম্পনটি হয়ে যায় নরসিংদীতে। ইন্দো বার্মা টেকটনিক প্লেটের এই অংশে ঝাঁকুনির মাত্রা ছিল 5.7। তখন বেশ কিছু প্রাণহানির খবর বয়ে এনেছিল প্রাকৃতিক দুর্যোগটি। মাত্র 3 মাসের মাথায় শুক্রবার জুমার নামাজের পর 5.4 মাত্রার ভূমিকম্পে ফের কেঁপে উঠল সারা দেশ। চলতি মাস শেষ হওয়ার আগেই 10 দফা ভূকম্পন, গড়ে প্রায় 2 দিনে একটি। এমন ঘন ঘন কম্পন কি বড় বিপর্যয়ের আভাস? বারবার যদি ভূমিকম্প হয়, আমরা জানি প্লেট বাউন্ডারিতে গেলে সেখানে এনার্জি সৃষ্টি হয়। এনার্জিগুলো জমা হতে হতে সে যদি আর জায়গা না পায়, তখন সেটা বিস্ফোরণ ঘটে, এনার্জিটুকু বের হয়ে আসে। এমত অবস্থায় বারবার যদি এরকম বের হওয়ার চেষ্টা করে, তখন সেখানে মনে হয় যে একটা বড় ধরনের ভূমিকম্প হতে পারে। সবশেষ 1997 সালের 12 জুন গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েক ছিল 8 মাত্রারও বেশি। গবেষণা বলছে, বাংলাদেশের পাশ দিয়ে চলে যাওয়া কিছু বড় প্লেট বাউন্ডারি আর ভেতরে অতি নিকটের ফল্ট লাইনগুলোর 100 থেকে 150 বছর পর পর 7-এর বেশি মাত্রার ভূমিকম্প হতে পারে। 8-এর অধিক মাত্রার ভূমিকম্পেরও আশঙ্কা আছে, যা 250 থেকে 1000 বছর পর পর ফিরে আসে। বিল্ডিং অ্যাসেসমেন্ট করতে হবে, সেটা ইঞ্জিনিয়ারদের শিখাইতে হবে, আর আমাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। যদি বাড়ির মালিক, স্থাপনাগুলোর মালিক, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, না হয়তো তারা করবে না। পরিসংখ্যান বলছে, শুধু রাজধানী ঢাকায় 21 লাখ বাসাবাড়ি আছে, যার 30%ই 6 তলার বেশি। এগুলোর 90%ই ভূমিকম্প সহনীয় নয়। আর সারা দেশে ঝুঁকিপূর্ণ ভবন ও অবকাঠামো আছে শত শত। প্রশ্ন হচ্ছে, দুর্যোগ মোকাবিলায় কতটা প্রস্তুতি আছে আমাদের? আসলে আমাদের নতুন ছোট ছোট আর্থকুয়েক নিয়ে আসলে চিন্তার কিছু নাই, উদ্বেগেরও কিছু নাই, কিন্তু অতীতে যে বড় ভূমিকম্পগুলো হয়েছে ওগুলো নিয়ে চিন্তার বিষয় আছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের অধিকাংশ সিভিল ইঞ্জিনিয়ার কিংবা নির্মাতা প্রতিষ্ঠান এই দেশের গভীর নরম মাটিতে ভূকম্পন সহনীয় ফাউন্ডেশন কিংবা ডিজাইন সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন না, অথবা এড়িয়ে যান অর্থের ভয়ে। আর রাষ্ট্র এবং নগর উন্নয়ন সংস্থাগুলোর উদাসীনতা তো আছেই, আর এতেই বাড়ছে দিন দিন জনগণের জীবনের ঝুঁকি। আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। পিরোজপুরে সরকারি বেসরকারি মিলিয়ে 8 শতাধিক ভবন ঝুঁকিপূর্ণ। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা। সম্প্রতি হওয়া ভূমিকম্পের কারণে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মকর্তা কর্মচারীরা। ঝুঁকিপূর্ণ ভবনগুলো দ্রুত চিহ্নিত করে সংস্কার ও পুনর্নির্মাণের দাবি স্থানীয়দের। ফাটল ধরা ছাদ, খসে পড়ছে পলেস্তারা, ভবনের অবস্থাও নাজুক। পিরোজপুর শহরের পুরাতন ডিসি অফিসে এই অবস্থাতেই চলছে দৈনন্দিন কার্যক্রম।
দেড় শতাধিক বছরের পুরনো মহকুমা 1986 সালে পিরোজপুর জেলা হিসেবে আত্মপ্রকাশ করে, কিন্তু দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে এখন জরাজীর্ণ জেলার বহু সরকারি ভবন। বিভিন্ন কলেজ ও হাসপাতালের ভবনগুলোর অবস্থাও নাজুক। ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হলেও এসব ভবনেই চলছে নিয়মিত কার্যক্রম। আমরা জানি পিরোজপুর জেলায় অনেকগুলো পরিত্যক্ত ভবন আছে, সেটা কি সরকারি এবং বেসরকারি ভবন, যেসব ভবন প্রায় 100 বছরের বেশি পুরাতন হয়ে গেছে। বেশ কিছু ভবন ভূমিকম্পের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। এই আমার পিছনে কালেক্টর ভবন, পিরোজপুর মহিলা কলেজ এবং টাউন ক্লাব যে ভবনটা ওইটা, এবং পিরোজপুর সদর হসপিটাল এবং সদর হসপিটাল কোয়ার্টারগুলো খুবই বাজে অবস্থা। সম্প্রতি ভূমিকম্প বাড়তে থাকায় কর্মকর্তা কর্মচারীদের মধ্যেও আতঙ্ক আরও বেড়েছে। তারা বলছেন, দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণ না করলে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এই ঝুঁকিপূর্ণ প্রবণ যে ভবনগুলো আছে, এই ভবনগুলো যদি সংস্কার করা না হয় বা যদি গিয়ে এটা পুনরায় নতুন করে তৈরি করা না হয়, তাহলে কিন্তু আমাদের প্রাণহানির ঝুঁকি অনেকটা বেশি থাকে। যদি কোনো সমস্যা হয়ে যায় বা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়, আমরা কিন্তু অবশ্যই একটি বড় ধরনের ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছি। ভবনগুলো পরিত্যক্ত ঘোষণা করার কার্যক্রম চলমান আছে বলে জানালেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত বিভাগ পিরোজপুর এ লক্ষ্যে সরকারি যে বিভিন্ন স্থাপনা আছে সেখান থেকে কিছু স্থাপনা অলরেডি কন্ডেম ঘোষণা করছে এবং এই কার্যক্রম চলমান আছে। আমরা ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলো অপসারণ করব। দুর্ঘটনা এড়াতে দ্রুত ভবনগুলো থেকে অফিস অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি কর্মকর্তা কর্মচারীদের। জারিন অর্নি, যমুনা নিউজ। মাদারীপুরে এলজিইডির একটি সড়ক নির্মাণে উঠেছে চরম অনিয়মের অভিযোগ। গাইডওয়ালের নিচে শক্ত মাটি বা কংক্রিটের পরিবর্তে কলা গাছের উপর দেয়া হয়েছে ইটের গাঁথুনি, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ভয়াবহ এই অনিয়মের সাথে জড়িতদের শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা। মাটি বা কংক্রিট নয়, কলা গাছের উপর দেয়া হয়েছে ইটের গাঁথুনি। এভাবেই বানানো হচ্ছে মাদারীপুরের একটি সড়কের গাইডওয়াল। অদ্ভুত এই কাণ্ড শিবচর উপজেলার সাদেকাবাদ চরকাকুই সড়কের। 64 লাখ টাকার প্রকল্পে এমন অনিয়মের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। স্থানীয়দের অভিযোগ, শুরু থেকে ব্যবহৃত হচ্ছিল নিম্নমানের সামগ্রী। গাইডওয়ালের নিচে কলা গাছ দেওয়ার ঘটনাটি সম্প্রতি এলাকাবাসীর নজরে আসে। এরপরই শুরু হয় তোলপাড়। তাৎক্ষণিক কাজ বন্ধের নির্দেশ দেয় প্রশাসন। মাটির পরিবর্তে কলা গাছ ব্যবহার করে এরা ইট গাঁথনি করতেছে। গাঁথনি করার পর আমি বাধা দিছি যে আপনারা এইভাবে করেন না, কিন্তু বাধা অপেক্ষা করে তারা কাজ চালাই গেছে। এটা গাইডওয়াল করতেছে, সেই গাইডওয়ালের নিচে কলা গাছ দিয়া সেই গাইডওয়াল খারাপ আছে। গাঁথনি ভালো করে দেয় নাই, তারপরে যে ঢালাইতে মনে করেন পাথর বুতুর দেয় না ঠিক মতো, এই দুর্নীতি করে। আগের মিস্ত্রিরা যারা কাজ করছে তারা কাজে ভুল করছিল, তলে কাজ সিসি ঢালাই দেয় নাই, কলা গাছ দিছে, সে আমরা ব্যাংকে চুরি আবার নতুন করে দিতেছি। ভুল হয়েছিল, এক মিস্ত্রি সিসি ঢালাই দিছিল না, আর কলা গাছ দিছিল এটা ওই যে কোনায় 5 মিটার জায়গায়, ওইটার জন্য আর কি একটু সমস্যা হয়েছিল, ওটা আমরা ব্যাংকে ঠিক করে দিছি। সাদেকাবাদ থেকে চরকাকুইর পর্যন্ত প্রায় 15 কিলোমিটার সড়কের সংস্কার কাজ করছে মনির কনস্ট্রাকশন। কলা গাছ ব্যবহারের জন্য মিস্ত্রিকে দুষছেন ঠিকাদার। অন্যদিকে নির্বাচনকালীন ব্যস্ততার অজুহাত দিয়ে দায় এড়ানোর চেষ্টা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর। মিস্ত্রি ভুল করে এই কাজটা করছিল, আর বোকামিতে মানে আমার এই বিপদ। আমার ওটা দিয়ে কি লাভটা হয়েছে? একটা গদের ভিতরে 2টা কলা গাছ দিয়া এই কোনো মানুষে করে। ইলেকশনের 2 দিন আগে ওই সময় ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো এবং ভোট কেন্দ্রের বাউন্ডারি ওয়াল নিয়ে সুন্দর উপজেলা নিয়ে এবং আমি সহ সবাই গেছে। ঠিকাদার নিজেও নির্বাচনে নিয়ে গেছে। 1 মিটারের বেশি হাইট যখন হয়েছে তখন দেখা গেছে যে ও চিন্তা করছে যে পাশে যেহেতু কলা গাছটা পড়া, ওইটার নিচে দিয়ে মাটি, এই হলো ও যেটা বলল। সড়ক সংস্কারে ভয়াবহ এই অনিয়মের সাথে জড়িতদের শাস্তির দাবি জানান স্থানীয়রা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে এখনও চলছে লড়াই। অপারেশন গজব-লিল হক এই পর্যন্ত 297 তালেবানের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। অভিযানে আহত অন্তত 450 জন। আজ সকালে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, আরিয়ানা কমপ্লেক্স, দাবাগাই, জাকারখেল সহ নতুন করে তালেবানদের আরও 8টি চেকপোস্ট উড়িয়ে দিয়েছে তাদের সেনারা। ধ্বংস করেছে 135টি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান। ইসলামাবাদের দাবি, চেকপোস্টগুলো থেকে পালিয়েছে বহু তালেবান যোদ্ধা। এ পর্যন্ত 29টি স্থানে হয়েছে বিমান হামলা।
অন্যদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নুতে ড্রোন হামলায় আহত হয়েছে 5 জন। কাবুলের দাবি এ পর্যন্ত পাকিস্তানের 55 সেনা নিহত হয়েছে তাদের হামলায়। আফগানিস্তান পাকিস্তান সংঘাতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসলামাবাদের সাথে নিজের সুসম্পর্কের কথাও বলেন ডোনাল্ড ট্রাম্প। প্রশংসা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনা প্রধানের। এদিকে পাক আফগান সংঘাত নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। দুপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলা ও বেসামরিকদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিচ। মানবিক পরিস্থিতি বিবেচনা করে দুপক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে ইউরোপীয় কাউন্সিল। দুই দেশের সংঘাতের প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে যেতে পারে বলেও শঙ্কা জানায়। আফগানিস্তানে ক্ষমতা নেওয়ার পর থেকেই সীমান্তে পাকিস্তানের সাথে একের পর এক সংঘাতে লিপ্ত হয়েছে তালেবান সরকার। মূলত দুদেশের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে পরস্পরের মদদ দেয়াকে ঘিরেই বৈরিতা। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন নেটো জোটের বিদায়ের পর 75 বার সংঘাতে জড়িয়েছে পাকিস্তানের সাথে। শক্তিশালী কূটনৈতিক পদক্ষেপ ছাড়া কমবে না দুদেশের ক্রমবর্ধমান উত্তেজনা, মনে করছেন বিশ্লেষকরা। হামলা পাল্টা হামলায় নতুন করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে দু প্রতিবেশী পাকিস্তান ও আফগানিস্তানের মাঝে। গেল 4 বছরে রীতিমতো শত্রুতে পরিণত হয়েছে কয়েক দশকের ঘনিষ্ঠ তালেবান ইসলামাবাদ সরকার। 90-এর দশকের শুরুতে পাকিস্তানের হাত ধরেই উত্থান হয় তালেবানদের। 2021 সালে আফগানিস্তানে পুনরায় তালেবান শাসন প্রতিষ্ঠা হওয়াকে স্বাগত জানায় পাকিস্তান, কিন্তু এরপর থেকেই পাল্টাতে থাকে চিত্র। তালেবান সরকার ক্ষমতায় আসীন হওয়ার পর থেকেই সংঘর্ষ লেগেই আছে দুদেশের মাঝে। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তানের উত্থান 2611 কিলোমিটার বিস্তৃত ডুরান্ড লাইন সীমানাকে আফগানিস্তানের স্বীকৃতি না দেওয়া নিয়ে দ্বন্দ্ব, কৌশলগত স্বার্থ নিয়ে বিরোধের মতো নানা ইস্যুতে বারবার সংঘাতে জড়ায় দুই প্রতিবেশী। এশিয়ার নিরাপত্তা বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো জোটের বিদায়ের পর থেকে এ পর্যন্ত 75 বার সংঘাতে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। আফগানিস্তানের সীমান্তবর্তী পশতুন এলাকাগুলোতে বাস করা বিচ্ছিন্নতাবাদীদের তালেবান সরকারের মদতপুষ্ট বলে অভিযোগ তুলে আসছে পাকিস্তান। দুদেশের মাঝে বিরাজমান দীর্ঘদিনের অস্থিরতার জেরে নানা নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক মহলে কার্যত একঘরে হয়ে পড়েছে আফগানিস্তান। অন্যদিকে আফগানিস্তান ও ভারত দুই প্রতিবেশীর সাথে সীমান্তবর্তী উত্তেজনা সামাল দিতে দিতে পাকিস্তানেরও বেহাল দশা। তেহরিকি তালেবান পাকিস্তান, বালুচিস্তান লিবারেশন আর্মির মতো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দমনে তালেবান সরকারের হস্তক্ষেপ দাবি করে আসছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি জঙ্গি গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে কাবুল। অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের সক্রিয় ইসলামিক স্টেট অফ খোরাসান বা আইএসকের মতো জঙ্গি গোষ্ঠীগুলোকে গোপনে মদত দেওয়ার অভিযোগ তুলেছে তালেবান প্রশাসন। বারবার যুদ্ধবিরতির চেষ্টার পরও পরিস্থিতি এখন পৌঁছেছে চরমে। পরিস্থিতি যা দাঁড়িয়েছে, দুদেশের মাঝে চলমান এই উত্তেজনা দমাতে কূটনৈতিক চাপ প্রয়োগ করা ছাড়া আর কোনো উপায় নেই। বিশ্লেষকরা মনে করছেন দীর্ঘদিনের সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি টিটিপির মতো জঙ্গি গোষ্ঠীগুলোর বিরাগভাজন না হওয়ার লক্ষ্যেই এই গোষ্ঠীর বিরুদ্ধে কোনো পাল্টা পদক্ষেপ নিতে চাইছে না তালেবান সরকার। তবে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দমন না করলে এ দফায় সীমান্তে বড় ধরনের সংঘাত অনিবার্য, যা চরম সংকট ডেকে আনতে পারে পাকিস্তানের চেয়ে সামরিকভাবে দুর্বল অবস্থানে থাকা আফগানিস্তানের জন্য। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। রামপুরে পাশবিক নির্যাতনের পর হত্যার শিকার শিশুর পরিবারের খোঁজ নিলেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাতে তিনি রামপুরায় পরিবারটির সাথে দেখা করে সমবেদনা জানান। অপরাধী যত বড়ই হোক না কেন তাদের বিচারের আওতায় আনার আশ্বাস দেন ঢাকা 11 থেকে নির্বাচিত সংসদ সদস্য নাহিদ ইসলাম। এ সময় তিনি ভুক্তভোগী পরিবারটির সঙ্গে থাকার আশ্বাস দেন। যে কোনো মূল্যে এই হত্যার বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন নাহিদ। তদন্ত সাপেক্ষে অপরাধীকে দ্রুত সময়ের মধ্যে আটক করে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। তথ্য প্রমাণ তদন্ত ছাড়া আগাম কোনো মন্তব্য এখন করতে চাচ্ছি না। আমরা এখানে এটাই বলতে এসেছি যে এই পরিবারের সাথে আমরা আছি সর্বাত্মকভাবে, এবং এই যে কন্যা শিশু হত্যা হয়েছে এই হত্যার বিচার আমরা নিশ্চিত করব যে কোনো মূল্যে। কক্সবাজারে ছড়া থেকে অবাধে চলছে বালু উত্তোলন। বেপরোয়া সংঘবদ্ধ চক্র বালি উত্তোলনের সংবাদ সংগ্রহে গিয়ে তাদের হামলায় গুরুতর আহত হন কক্সবাজারের 3 সংবাদকর্মী। হামলাকারী 11 জনের বিরুদ্ধে মামলা হলেও গ্রেপ্তার হয়নি কেউ।
অবৈধভাবে বালি উত্তোলনের সংবাদ সংগ্রহ করতে 22 ফেব্রুয়ারি কক্সবাজারের চকরিয়া থেকে উত্তর হারবাং যান 3 সংবাদকর্মী। তাদের অভিযোগ, ভিডিও ও ছবি ধারণের সময় হঠাৎ করে বালি উত্তোলনকারীরা চড়াও হয়। মুঠোফোন কেড়ে নিয়ে পানিতে ফেলে দেওয়ার পর চলে মারধর। সালাদের দর এই কথা বলার পর বালু শ্রমিকরা এবং সন্ত্রাসী যারা দাঁড়ানো অবস্থায় ছিল তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। আল্লাহর হুকুম আছে, আপনাদের দোয়া আমি বেঁচে গেছি। বালি মাটি মিশ্রিত পানিতে আমাকে একাধিকবার চুবিয়ে তোলা হয়েছে, এমনকি 2 মিনিটের বেশি সময় আমাকে এভাবে চেপে ধরা হয়েছে যাতে আমি ওখানে মারা যাই। হামলায় আহত 3 জন এবং স্থানীয় সংবাদকর্মীদের অভিযোগ, 24-এর 5 আগস্টের আগে আওয়ামী লীগ করা এক ব্যক্তি গত 22 ফেব্রুয়ারি নির্বাচনের পর বিএনপির নাম ভাঙিয়ে অবাধে বালি তুলছে। নাজেম এমন কোনো কাজ নাই, বালু উত্তোলন বলেন, পাহাড় কাটা বলেন, তার বিরুদ্ধে ইয়াবার মামলাও আছে। মাদক ব্যবসা থেকে শুরু করে সব রকম অবৈধ কর্মকাণ্ড সঙ্গে সে জড়িত। সে একটি বড় ধরনের বাহিনী সৃষ্টি করে রেখেছে, ওখানে দা থাকে, ক্রিজ থাকে, রড থাকে, হাতুড়ি থাকে। পরিবেশ বিধ্বংসীকারী এই নাজিম উদ্দিনের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তবে অভিযুক্ত ব্যক্তি বিএনপির কেউ নয় বলে দাবি স্থানীয় নেতাদের। সেই আওয়ামী লীগের আমল থেকে ওই বালির ব্যবসা নিয়ে জড়িত, আমরা সেটা জানি। সে আমাদের কোনো দলীয় নেতা কর্মী নয়। এ ঘটনায় 11 জনের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা হয়েছে। হামলার প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন সহ নানা কর্মসূচি হলেও এখনও কেউ ধরা পড়েনি। এই ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারের জন্য ইতিমধ্যে আমরা টিম গঠন করেছি, অভিযান করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ। দ্বিতীয় দিনেই ছেলে বুড়োর পদচারণায় মুখর ছিল বইমেলা প্রাঙ্গণ। এখনও বেশিরভাগ স্টলে নতুন বই আসেনি, বেশ কিছু স্টলে নির্মাণ কাজও চলছে একই সাথে। তবে সাধারণ পাঠক আর দর্শনার্থীরা প্রাণ ভরে নিচ্ছেন নতুন বইয়ের গন্ধ। ধীরে ধীরে মেলা আরও জমে উঠবে সেই প্রত্যাশা প্রকাশকদের। বইয়ের গন্ধ আর হাতুড়ির টুংটাং আওয়াজ। অমর 21শে বই মেলার দ্বিতীয় দিনে পাঠক ছেলে বুড়োর উপস্থিতিতে রমরমা প্রাঙ্গণ। বইমেলা শুরুর পরদিনই সাপ্তাহিক ছুটি, তাই সকাল থেকেই বাবা মায়ের হাত ধরে খুদে পাঠকদের কোলাহল। নানান মজার সব বই নেড়েচেড়ে দেখে তারা। এতে মেলা প্রাঙ্গণে সঞ্চারিত হয় প্রাণ শক্তি। নানান বয়সী বই পোকাদের আনাগোনাও ছিল চোখে পড়ার মতো। পদ্মজা, লাস্ট বয়, এরকমই আর কি অনেকগুলো বই দেখছি। আমার সায়েন্স ফিকশন ভালো লাগে, ডিটেকটিভ বুকসও ভালো লাগে। ছোটবেলা থেকে ওকে খেলার কিছু দিলে আমরা বই হাতে ধরিয়ে দিতাম, এবং এই জন্য ও বই নিয়ে নাড়াচাড়া করতে করতে একটা সময় বইয়ের প্রতি আগ্রহ হয়েছে। নতুন নতুন অনেক কালেকশন এসেছে, উপন্যাসের কালেকশনগুলো একটু বেশি ভালো। এখন বই পড়া সবারই উচিত, কারণ বইয়ের মধ্যে যে জ্ঞানটা পাবো আমরা ই বুকে সেটা আমরা পাবো না। মেলার দ্বিতীয় দিন, তাই এখনো নতুন বই সেভাবে আসেনি। সংশ্লিষ্টরা বলছেন আরও অন্তত 3 থেকে 4 দিন পর নতুন বইয়ের মোড়ক খুলবে মেলায়। প্রায় মোটামুটি সব বই চলে এসেছে। আমরা মেলার ভালো আগে থেকে প্রস্তুতি নিচ্ছি। এই বইগুলো হচ্ছে প্রেসে আছে, এখনো আসেনি, আসবে 5 তারিখে, মেবি 2-1 দিনের মধ্যেই চলে আসবে। মোটামুটি মানুষ আসতেছে, ভালোই লাগতেছে, যেহেতু শুরু হয়েছে, আশা করি আরো মানুষ আসবে। এদিকে ই বুক আর বই বিমুখতার যুগে নতুন লেখকদের চ্যালেঞ্জগুলো বলছিলেন হালের লেখকরা। উভয় প্ল্যাটফর্মের প্রয়োজন, তবে সেই ই বুকের কারণে যেন আমার এই শিল্পটা যাতে নষ্ট না হয়। আমরা যারা নতুন লেখক, আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের চাহিদা বা ডিমান্ড, বর্তমান প্রেক্ষাপট মাথায় রেখে কিছু একটা করার। ধীরে ধীরে মেলার কোলে নেমে আসে সন্ধ্যার নীরবতা। ইফতারের পর মেলা প্রাঙ্গণ আরও কোলাহলে পূর্ণ হয়। শিশুরাও মেতে ওঠে পাপেট শোয়ের মজার সব ভঙ্গিতে। শিশুদের আনন্দ ঘন সেই কোলাহলে বই মেলা হয়ে ওঠে আরও প্রাণবন্ত। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের নতুন প্রজন্মের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে স্কেটিং। বিনোদন আর ফিটনেস দুটো সমন্বয়ে এই খেলায় ঝুঁকছে ছোট বড় অনেকেই। রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে স্কেটিং শেখার দল ও প্রশিক্ষণ কেন্দ্র। অভিভাবকরাও বেশ আগ্রহী সন্তানদের স্কেটিং শেখাতে। সঠিক পরিচর্যা ও পরিকল্পনা নেওয়া হলে বাংলাদেশের স্পোর্টসে স্কেটিং খুলে দিতে পারে নতুন দিগন্ত। বিস্তারিত শওকত মঞ্জুর শান্ত রিপোর্টে। পায়ে স্কেটিং শু, মাথায় হেলমেট।
নি আর এলবো প্যাডও আছে ঠিকঠাক। শুরু হচ্ছে নতুন পথ চলা। নিরাপত্তা নিশ্চিত করেই ধাপে ধাপে শেখানো হচ্ছে স্কেটিংয়ের কৌশল। রাজধানীর মানিক মিয়া এভিনিউ, জিয়া উদ্যান, পূর্বাচল, হাতিরঝিল সহ বিভিন্ন খোলা জায়গায় দল বেঁধে অনুশীলনে শিশু কিশোররা। প্রথমে ধীর গতিতে ব্যালেন্স আয়ত্ত করা, তারপর ট্রায়াল রাউন্ডে দক্ষতা যাচাই। সব ঠিকঠাক থাকলে অল্প দিনেই গতির ঝড় তুলছে নবীন স্কেটাররা। শুধু গতি নয়, বিভিন্ন স্টান্টেও সক্ষমতা দেখাচ্ছে নতুন প্রজন্ম। এরকম খেলতে খেলতে ট্রেনিং নিতে নিতে এখানে এইভাবে এত ফাস্টই হয়েছি। 4-5 দিন ধরে শিখছি, আমার ভালোই লাগছে স্কেটিং শিখতে। ফেডারেশন থেকেও ন্যাশনালও মেডেল পেয়েছি। সো এই ক্লাবে অনেক ভালো প্র্যাকটিস করানো হয় এবং আমিও এই ক্লাব থেকেই শিখেছি এবং এখন আমি জিয়া উদ্যান থেকে যা পারফরমেন্স দিই এটা মানে বাংলাদেশে খুব কম মানুষই পারে। পিছিয়ে নেই মেয়েরাও, সমান তালে এগিয়ে যাচ্ছে তারা। প্রথম বলতে গিয়ে পারতাম না, পড়ে যেতাম। আস্তে আস্তে আমি ওরকম করতে করতে ডেলি করতে করতে আমি শিখে গেছি। এমনিতে হাঁটলে যেমন পা ব্যথা করে, এইটা দিয়ে মানে চালালে পা ব্যথা করে না। আরও মেয়েরা যেন আসুক, বাংলাদেশ তেমন একটা মেয়ে স্কেটিং করে না, তো আমি চাই যে আরও মেয়ে আসুক। শুধু আগ্রহ নয়, আত্মবিশ্বাস আর স্বপ্ন সব মিলিয়ে ইনলাইন ও কোয়াড স্কেটিং হয়ে উঠেছে নতুন প্রজন্মের আকর্ষণ। তাদের স্বপ্ন পূরণের সাহসটা যোগাচ্ছেন অভিভাবকরাই। ছেলেরা শিখাইতে শিখাইতে মেয়ে শিখছে, মেয়ে শিখাইতে শিখতে নিজেরা শখ জাগছে, নিজেও এখন স্কেটিং করি। পড়াশোনার পাশাপাশি সে ও স্কেটিংয়ের পাশাপাশি কারাতেও শিখে, গানও শিখে। এটার ইন ফিউচার আছে, ও যদি ভালো কিছু করতে পারে ভবিষ্যতে ও অনেক ভালো জায়গায় যেতে পারবে। ও পড়াশোনা করতো না, যখন ওকে এটা খেলতে দিতাম, বাট ও এটা খেলতো মানে বিনোদন করতে এবং পাশাপাশি ওই দিনটাকে ও পড়াশোনাটাও ভালো করতো। রাজধানীর বিভিন্ন এলাকা ভিত্তিক গড়ে উঠেছে একাধিক ট্রেনিং টিম। ছোট থেকে বড় সব বয়সীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। অনেকজনই আছে যে ন্যাশনাল টিমে সবার যাওয়ার চান্স বেশি, যে আমরা ন্যাশনাল টিমে খেলবো, বাংলাদেশের নাম অর্জন করব। এটা ইন্টারন্যাশনালভাবে একটা খেলা ধরতে পারেন আপনি। আমার ভবিষ্যতে ইচ্ছা আছে আমি ন্যাশনাল প্লেয়ার হবো একটা, অথবা সেনাবাহিনীতে যাবো, অথবা আনসারে যাবো, এরকম একটা জিনিস। ফিজিক্যাল যে একটা অ্যাক্টিভিটিস থাকা প্রয়োজন বাচ্চাদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য, তো এটা হচ্ছে স্কেটিংটা সহায়ক ভূমিকা পালন করবে আর কি। নিয়মিত অনুশীলন আর উন্নত প্রশিক্ষণ পেলে এই স্কেটারদের মধ্য থেকেই উঠে আসতে পারে দেশের ভবিষ্যৎ তারকারা। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। আজ মধ্যরাত থেকে দেশের 6টি অভয়াশ্রম সহ বিভিন্ন নদীতে মাছ ধরায় শুরু হচ্ছে 2 মাসের নিষেধাজ্ঞা। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে 2 মাস সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। কর্মহীন এই 2 মাসে জীবিকা ও ঋণ নিয়ে দুশ্চিন্তায় ভোলা, চাঁদপুরের জেলেরা। যদি এ সময়ে তালিকাভুক্ত জেলে পাবেন সরকারি সহায়তা, তবে তা প্রয়োজনের তুলনায় অনেক কম বলছেন জেলেরা। 1 মার্চ থেকে 30 এপ্রিল 2 মাস দেশের 6টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষেধ। জাটকা সংরক্ষণ ও উৎপাদন বাড়াতে প্রতি বছর এই নিষেধাজ্ঞা দেয়া হয়। এই সময় মাছ শিকার, বেচাকেনা, মজুদ ও পরিবহনে প্রশাসনের তরফে আছে নিষেধাজ্ঞা। অভয়াশ্রম থেকে এরই মধ্যে চাঁদপুরের বিভিন্ন ঘাটে ফিরতে শুরু করেছে জেলেদের ট্রলার। কর্মহীন 2 মাস জীবিকা ও ঋণ নিয়ে দুশ্চিন্তায় জেলেরা। সময়মতো প্রতিশ্রুত খাদ্য সহায়তা নিশ্চিতের দাবি তাদের। আমরা তো আমগো ফেডারেল খিদে আমরা যাইতো, আমগো দুগা চাল দেয়, আমগো তরকারি নেই, আমগো খোলা বান্ধে কষ্ট নয়, আমগো খোলা বান্ধে ঈদে কিছু কিনা দিতে পারব না। 40 কেজি চাল দিলে আমরা ভাই 27 কেজি 28 কেজি। আমগো যে কিস্তি আছে, সংসার আছে, 2 মাস অভিযান থাকলে এই কিস্তিটা আছে না বন্ধ করলে জেলেদের লেগে আছে না ভালো হয়। অভয়াশ্রমে জাটকা সংরক্ষণ অভিযান সফল হলে আগামীতে ইলিশের আহরণ বাড়বে বলছেন সংশ্লিষ্টরা। সঠিকভাবে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা যায়, তাহলে সেই ছোট ইলিশ বড় হওয়ার সুযোগ, অর্থাৎ সামগ্রিক ইলিশের উৎপাদন বৃদ্ধি পেতে পারে। আগামী 2 মাস আমরা যেটাকে বলে থাকি একটা কন্টিনিউয়াস একটা জার্নি থাকবে, যাতে করে কোনো ক্রমে আমাদের জেলা সম্প্রদায় যারা আছেন আমার সহকর্মীরা, তারা যাতে কোনো ক্রমেই জাটকা ধরা প্লাস এই বিষয়ে তাদের মধ্যে কোনো অনুভূতি জাগতে না পারে। এদিকে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতেও কার্যকর হচ্ছে নিষেধাজ্ঞা। সারি সারি ট্রলার ও ইঞ্জিন চালিত নৌকা দীর্ঘ সময়ের জন্য বাধা পড়ছে ঘাটে। 1 তারিখের শুরু হবে। আমরা এই কারণে জাল ফাল
মানে গোছ গাছ করে আর কি নৌকায় সাথে আর কি রাখতেছি 2 মাস অভিযান দেয় এনজিওকে কিস্তি বন্ধ করে না আমরা ফেরত দেয় মাছ ধরতে যাইতে হয় ঈদও সামনে আইতে আছে বা রমজান মাস এখন সরকারের কাছে মানে আবেদন মানে চালটা যেন তাড়াতাড়ি করে দেয় আমাকে সঠিক মতো চালটা দেয় আর যেমন চালের লাগে যে আমরা যেন অন্য কিছু দেয় এটি আমাদের দাবি। খাদ্য সহায়তার পাশাপাশি ইলিশ উন্নয়ন প্রকল্পের অধীনে এবারই প্রথম 2 মাসের জন্য জেলেদের দেয়া হচ্ছে তেল, আটা, ডাল, চিনি ও আলু। এই প্রথমবারের মতো পাইলট আকারে খাদ্য সামগ্রী দেওয়া হবে এই 2 মাসের জন্যই। আমাদের ভোলা জেলার 13,600 জন জেলেকে এই খাদ্য সহায়তাটা দেওয়া হবে। চাঁদপুরে নিবন্ধিত জেলের সংখ্যা 39,000 আর ভোলায় 1,68,000। এর বাইরে এই 2 জেলায় অনিবন্ধিত জেলে ও মৎস্যজীবী কয়েক লাখ, যারা সরকারি খাদ্য সহায়তা ও প্রণোদনার বাইরে থাকছেন। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। সাতক্ষীরায় এবছর রেকর্ড পরিমাণ মুকুল ধরেছে আম গাছে। প্রতিটি গাছেই ধরেছে মুকুল। এবছর আমে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন চাষিরা। তাদের পরামর্শ দিয়ে সহযোগিতা করছে কৃষি বিভাগ। প্রত্যাশা, এবার উৎপাদন ও বিদেশ রপ্তানি দুটোই লক্ষ্যমাত্রা ছাড়াবে। গাছের থোকায় ঝুলছে মুকুল, মুকুল ফুঁড়ে আসতে শুরু করেছে আমের গুটি। জেলায় এবছর রেকর্ড পরিমাণ ধরেছে আমের মুকুল। দেশের মধ্যে প্রথম বাজারে আসে সাতক্ষীরার আম। আবহাওয়া অনুকূলে থাকলে ফলন ভালো ও লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন আম চাষিরা। প্রতিটা গাছে সুন্দর মুকুল ধরছে, তো এইভাবে যদি হয় তা আমরা আশা করতেছি খুব ভালো ফলন পাবো। আশা করছি আমরা যে মুকুল যেহেতু ভালো অন্য বছরের তুলনায় লাভবান আমরা ভালোভাবে একটা পাবো। শেষ সময়ের পরিচর্যায় ব্যস্ত চাষিরা। পরামর্শ দিয়ে চাষিদের সহায়তা করছেন কৃষি কর্মকর্তারা। এবার ফসলও খুব ভালো হবে, যদি ঝড় বৃষ্টি না হয় তাহলে লাভবান হওয়া যাবে। পোকার একটু আপনার পরাগায়ন বেশি হচ্ছে, আর আপনার বোল যাতে নষ্ট না হয়, ফুল যাতে নষ্ট না হয়, এই জন্য আপনার হচ্ছে স্প্রে করতেছি যাতে আমের ফলনটা ভালো হয়। আমের মুকুল যখন ছোট থাকবে, ফুল ফুটবে না, তখন কৃষক স্প্রে করবে, এবং যখন এই ফুল ফুটে যাবে তখন যেন কৃষক স্প্রে না করে। এই রকম বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে সবসময় আমরা কৃষকের পাশে আছি। জেলায় এবছর 4,137 হেক্টর জমিতে গোপালভোগ, হিমসাগর, গোবিন্দভোগ সহ নানা জাতের আমের বাগান হয়েছে। এসব বাগান থেকে কৃষি বিভাগ আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরেছে 70,900 মেট্রিক টন। গেল বছর এই জেলা থেকে বিদেশে রপ্তানি হয়েছিল 72 মেট্রিক টন আম। এবছর উৎপাদন ও রপ্তানি দুটোই লক্ষ্যমাত্রা ছাড়াবে বলে আশা করছে কৃষি বিভাগ। যে অবস্থা আমরা মনে করছি এবার 100 মেট্রিক টনের উপরে আমরা আম রপ্তানি করতে সক্ষম হব। গত বছর আমাদের যে উৎপাদন ছিল, আমরা আশা করছি যে এবছর যে আমাদের লক্ষ্যমাত্রা চেয়ে এটা উৎপাদনটা ছাড়িয়ে যাবে। জেলায় আম বাগানের সংখ্যা 5,000, চাষি ও ব্যবসায়ী 50,000-এর বেশি। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র আহ্বায়ক খান মুরাদকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সেনহাটি বকশিবাড়ি কবরস্থানের সামনে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। স্বজনরা জানান, গত 18 ফেব্রুয়ারি দুপুরে উপজেলা মোড়ে তুচ্ছ ঘটনায় থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ ও সেনহাটি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিনের সাথে মুরাদের বাগবিতণ্ডা হয়। এরই জেরে মুরাদের পথ রোধ করে সাজ্জাদ ও আল আমিন সহ 10-15 জন তার উপর হামলা চালায়। আত্মরক্ষায় একটি দোকানে আশ্রয় নেয় সে। হামলাকারীরা দোকানের তালা ভেঙে তাকে ছুরিকাঘাত করে হাঁটুর নিচে রগ কেটে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। রাজধানীর মিরপুরের মণিপুর স্কুলের শিক্ষার্থীদের 2 গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। রাতে 60 ফিটে স্কুল শিক্ষার্থীদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে মারামারি হয়। তাদের মারামারিতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, গতকাল দুপুরেও একবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তারাবির নামাজের পর আবার দেখা দেয় উত্তেজনা। প্রায় আধ ঘন্টা চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরে মিরপুর মডেল থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
একসময় তালেবানের সাথে গলায় গলায় ভাবছিল প্রতিবেশী পাকিস্তানের। সেই তালেবানের সাথে এখন পুরো দস্তুর যুদ্ধের ময়দানে পাকিস্তানের সেনাবাহিনী। অপরদিকে ভারতের সাথে একেবারেই বিপরীত সম্পর্ক ছিল তালেবানের। ছিল না আদর্শগত কোনো মিল, তবে বর্তমানে দেখা যাচ্ছে উল্টো চিত্র। ঠিক কী কারণে বন্ধু শত্রুর এই সমীকরণে আমূল পরিবর্তন? আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার বিশ্লেষণে খোঁজা হয়েছে উত্তর। গত কয়েকদিন ধরে পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত পাকিস্তান আফগানিস্তান সীমান্ত। এরই মাঝে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে পাকিস্তান। তালেবানদের উস্কে দিতে ভারত পেছন থেকে কলকাঠি নাড়ছে বলে অভিযোগ তোলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। ভারত এই অভিযোগের জবাব না দিলেও তা প্রত্যাখ্যান করেছে তালেবান প্রশাসন। এদিকে রমজান মাসে আফগানিস্তানে পাকিস্তানের সামরিক অভিযানের নিন্দা জানায় নয়াদিল্লি। ঐতিহাসিকভাবে তালেবানকে কখনোই সমর্থন করেনি ভারত। 1996 সালে প্রথমবার তালেবান ক্ষমতায় গেলে দীর্ঘদিন কাবুলের সাথে কূটনৈতিক সম্পর্ক এড়িয়ে চলে নয়াদিল্লি। এমনকি 2001 সালে তালেবান বিরোধী মার্কিন অভিযানকে সমর্থনও জানায়। অপরদিকে 2008 সালে ভারতীয় দূতাবাসে হামলা চালিয়ে 58 জনকে হত্যা করেছিল তালেবানরা। এমনকি 2021 সালে তালেবান পুনরায় ক্ষমতায় এলে আবারও আফগানিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ভারত। শুরু থেকেই তালেবানের ঘোর বিরোধী ভারত কেন ইউটার্ন নিল? গত কয়েক বছর ধরে দেখা যায় ধাপে ধাপে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে ভারত ও আফগানিস্তান সরকারের মধ্যে। গেল বছর অক্টোবরে কাবুলে ভারতীয় দূতাবাসের কার্যক্রম পুনরায় চালু হয়। একই সাথে মুম্বাই আর হায়দ্রাবাদে কনসুলেট চালু করে তালেবান সরকার। বিশ্লেষকরা বলছেন, আদর্শগত অমিল থাকলেও কৌশলগত কারণেই আফগানিস্তানকে পাশে চায় ভারত। প্রত্যেক রাষ্ট্র নিজ স্বার্থে অন্য দেশের সাথে সম্পর্ক তৈরি করে। আদর্শগত মিল খুব কম থাকলেও ভারতের সাথে তালেবানের কৌশলগত মিল রয়েছে। এটাই তাদের সুসম্পর্কের মূল কারণ। কূটনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বিভিন্ন সময় আফগানিস্তানে মানবিক সহায়তাও দিয়ে আসছে ভারত। গেল বছর 6.3 মাত্রার ভূমিকম্পের পর আফগানিস্তানে খাদ্য ও ওষুধ সহায়তা পাঠায় দেশটি। এর আগে কারজাই আর ঘানি সরকারের শাসনামলে প্রায় $300 কোটি আর্থিক সহায়তা দেওয়া হয়, যা স্কুল, হাসপাতাল, মহাসড়ক ও সংসদ ভবন নির্মাণে ব্যয় করে আফগানিস্তান। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। টি-20 বিশ্বকাপের খবর। সুপার 8-এর হাই ভোল্টেজ ম্যাচে ইংল্যান্ডের কাছে 4 উইকেটে হেরে সেমির অপেক্ষা বাড়ল নিউজিল্যান্ডের। 160 রানের টার্গেটে ব্যাট করতে নেমে উইল জ্যাকসের ঝোড়ো ইনিংসে 3 বল আগেই জয় পায় ইংল্যান্ড। টস জিতে ব্যাট করতে নেমে দলীয় 64 রানের প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। 35 রানে টিম সেইডফোর্ড ও 29 রানে ফিন অ্যালেন ফিরলে ভাঙে সেই জুটি। নিয়মিত বিরতিতে উইকেট পড়লে গ্লেন ফিলিপসের 39 রানে 7 উইকেট হারিয়ে 159 রান করে নিউজিল্যান্ড। জবাবে দলীয় 2 রানে 2 উইকেট হারিয়ে বিপাকে পড়ে ইংল্যান্ড। তৃতীয় উইকেটে 48 রানের পার্টনারশিপ গড়ে সাময়িক ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা চালায় হ্যারি ব্রুক ও জ্যাকব বেথেল। তবে জুটি ভাঙে অধিনায়ক ব্রুক 26 রানে আর বেথেল 21 রানে সাজ করে ফিরলে। রাচিন রাভিন্দ্রার জোড়া আঘাতে 24 রান করা স্যাম কার্ডন ও 33 রান করা টম ব্যান্টনকে হারিয়ে চাপে পড়ে ইংলিশরা। তবে শেষ দিকে 2 অপরাজিত ব্যাটার উইল জ্যাকসের ঝোড়ো 32 ও রেহান আহমেদের 19 রানে 3 বল আগে জয় পায় ইংল্যান্ড। এদিকে সুপার 8-এর ডু অর ডাই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30টায়। আগেই বিদায় নিশ্চিত হওয়ায় লঙ্কানদের জন্য এই ম্যাচ স্রেফ আনুষ্ঠানিকতা হলেও জয়ের বিকল্প নেই পাকিস্তানের সামনে। সেই সঙ্গে সেমিতে যেতে হলে মিলাতে হবে নেট রান রেটের হিসাব। যদি আগে ব্যাট করে তাহলে শ্রীলঙ্কাকে অন্তত 64 রানে হারাতে হবে পাকিস্তানকে। আর রান তারায় নামলে টার্গেট পেরোতে হবে 13.1 ওভারের মধ্যে। তাহলে নিউজিল্যান্ডকে টপকে 2-এ উঠে আসবে পাকিস্তান। এই গ্রুপ থেকে ইংল্যান্ডের সঙ্গে দ্বিতীয় দল হিসেবে খেলতে পারবে সেমিফাইনাল। তবে এই সমীকরণ না মিললে সুপার 8-এ শেষ হবে সালমান আঘাদের বিশ্বকাপ মিশন। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।